এই যে আপনারা জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন, সেটি ঘোষণাও দিয়েছেন এবং আপনাদের এই প্রতিনিধি উপদেষ্টা মণ্ডলীতে আছে। এই যে কিংস পার্টির যে তকমা আপনাদের গায়ে লাগছে, বিএনপির অভিযোগ আছে, জনমনে এই বিষয়ে আলোচনা আছে, তো এই বিষয়টাকে আপনারা কিভাবে উতরাবেন? আসলে দেখেন, কিংস পার্টির যে ব্যাপারটা, এটা নিয়ে আমি এর আগেও বলেছি, আমাদের অনেক সদস্য বলেছেন এবং জনগণের মধ্যেও কিন্তু এই আলোচনাগুলির চর্চা আছে। সেটা হলো, আপনার দেখেন যে কিংস পার্টি যে কথাটা বলা হচ্ছে, কিংস পার্টি তখনই হয় যখন, যেমন আমি উদাহরণ দিই, যেমন আপনি একটু আগে আপনাকে প্রশ্ন করলেন জিয়াউর রহমানের ব্যাপারে। জিয়াউর রহমান যখন পার্টি করেন তখন কিন্তু উনি দেশের নিরঙ্কুশ ক্ষমতাবান, একক ক্ষমতাবান ব্যক্তি। জিয়াউর রহমান তখন উনি তখন মার্শাল ল জারি করলেন ৭৫-এর পরে, এবং ৭৭ নাগাদ যখন উনি ইলেকশনের আগ পর্যন্তের কথা আমি বলছি, উনি কিন্তু ইলেকশনের আগ পর্যন্ত উনি নিরঙ্কুশ ক্ষমতাবান বাংলাদেশের ব্যক্তি ছিলেন, মার্শাল ল ছিল। এবং এরপরে সংসদ ইলেকশন যখন হলো, তারপরেও কিন্তু উনিই নিরঙ্কুশ ক্ষমতাবান ব্যক্তি, এবং সেই নিরঙ্কুশ ক্ষমতাবান ব্যক্তিটি কিন্তু পরবর্তীতে রাজনীতি করেছিলেন, রাজনৈতিক দল গঠন করেছিলেন, যেটাকে আমি সাধুবাদ জানাই ব্যক্তিগতভাবে। কারণ জিয়াউর রহমান চাইলে পারতেন, তিনি মানে সামরিক শাসনই দেশ চালাতে পারতেন, চাইলে রাজনীতির দিকে নাও যেতে চাইতে পারতেন। সেটা না করে উনি একটা জনগণের জন্য পার্টি করেছেন, হুইচ ইজ ভেরি গুড, যেটা সাধুবাদ জানানোর যোগ্য ব্যাপার বলে আমি মনে করি। যদি সেটা উনি তখন না বানাইতেন, তাহলে আওয়ামী বিরোধী একটা যে রাজনৈতিক শক্তি বা এই যে নতুন সময়ের চাহিদায় নতুন রাজনৈতিক দল, সেটা আসতো না। এখন এই গভর্নমেন্টের অবস্থাটা দেখেন, এই গভর্নমেন্টের নিরঙ্কুশ ক্ষমতাবান ব্যক্তিটি কে, এটি আইডেন্টিফাই কেউ করতে পারছে কিনা আমি জানি না। আপনারা না, নিরঙ্কুশ ক্ষমতাবান যদি আপনি আমাদেরকে বলেন, আমরা যদি নিরঙ্কুশ ক্ষমতাবান হতাম, তাহলে তো আমরা, যেমন ধরেন, সাপোজ আমি উদাহরণ দিই, যেমন ধরেন আমরা যদি নিরঙ্কুশ ক্ষমতাবান হতাম, তাহলে কিন্তু এই যে বারবার আপনি প্রোক্লেমেশন ইস্যুটা দেখেন, আপনি সংস্কার ইস্যু দেখেন, আমরা যদি নিরঙ্কুশ ক্ষমতাবান হতাম, তাহলে তো আমরা আমাদের নিরঙ্কুশ ক্ষমতা প্রয়োগ করে সেই জায়গাগুলিতে কিন্তু আমরা ছাড় দিতাম না, বা সেই জায়গাগুলির ক্ষেত্রে আমরা কিন্তু ন্যাশনাল কনসেনসাসের কথাটা আমলে নিতাম না, আমরা সেটা চাপিয়ে দিতাম। যদি নিরঙ্কুশ ক্ষমতাবান আমরা হতাম এবং আমাদের যদি সেই ক্ষমতা, আমরা যদি চিন্তা করতাম যে আমরা সেরকম নিরঙ্কুশ ক্ষমতা আমাদের হাতে নিব কোনো ধরনের ন্যাশনাল কনসেনসাস ছাড়া, তাহলে কিন্তু আমরা সেই কাজগুলি করতাম। আমরা কিন্তু সেটা করি নাই। যখন প্রোক্লামেশনের ব্যাপারে আমরা দেখলাম যে একটা জাতীয় কনসেনসাস এখানে দরকার, তখন কিন্তু আমরা সেই জায়গায়, আপনি ইভেন দেখেন এই যে কি বলে রাষ্ট্রপতি ইস্যু, তারপরে সংবিধান ইস্যু, এই সমস্ত ইস্যুতে কিন্তু রাজনৈতিক দলগুলি, অনেক রাজনৈতিক দল, তারা কিন্তু এখানে বিরোধিতা করছেন, ভিন্ন মত জানাচ্ছেন, এবং সেই ভিন্ন মতের কারণে কিন্তু সেই জায়গাগুলিতে আমরা যদি একদম নিরঙ্কুশ ক্ষমতাবান যদি আমরা হতাম, তাহলে তো তারা এই জায়গাগুলি পেতেন না, এই জানানোর জায়গাটা তাদের থাকতো না, বা জানাইলেও আমরা সেটা হয়তো অত আমলে নিত না সরকার, যদি এই সরকারে আমরা সংখ্যাগরিষ্ঠ বা নিরঙ্কুশ থাকতাম। সুতরাং সেই জায়গা থেকে, এবং আপনি আরও দেখেন যে এই গভর্নমেন্টের যেই অনেক যারা আছেন উপদেষ্টা, এই উপদেষ্টারা, যেমন আপনি দেখেন আসিফ নজরুল সাহেব অনেক আগে বলেছেন নির্বাচনের গাড়ি চলা শুরু করেছে। আজকে না গতকালকে তৌহিদ সাহেব বললেন, পররাষ্ট্র উপদেষ্টা যিনি, যে নির্বাচন এটা। তো দেখেন, আমরা যা বলি, মানে আমাদের রাজনৈতিক এজেন্ডা শুধু জনগণের সামনে স্পষ্ট, আমরা কি বলতেছি। আমরা সংস্কারের কথা বলছি, যে সংস্কারটা জরুরি। আমরা তারপরে স্থানীয় সরকারের কথা বলছি, আমরা প্রোক্লেমেশনের কথা বলছি, আমরা তো অনেকগুলি কথা বলতেছি, আমাদের এজেন্ডা তো ক্লিয়ার। কিন্তু আপনি দেখেন যে উপদেষ্টা মহোদয়রা আমাদের কথার সাথে সুরে সুর মিলিয়ে কথা বলছেন কিনা। কেন আপনাদের সাথে তো উপদেষ্টা, প্রধান উপদেষ্টা মাহফুজ আলম, সবার সুর তাল লয় একই রকম মনে হচ্ছে। প্রধান উপদেষ্টা প্রথমে বললেন স্থানীয় সরকার নির্বাচন দিবেন, তারপর মাহফুজ আলম বললেন আজকে আপনারাও চাচ্ছেন, বিএনপির বা অন্যান্য দল তো চাচ্ছে না। না, সেটা হয়তো আপনি এই যে একটা ব্যাপারে, স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে হয়তো সেই কথাটা বলতে পারেন, এবং সেইটার কথা কিন্তু আমি বলেছি যে স্থানীয় সরকার নির্বাচন যে কোনো সরকার, আমি মনে করি এই ধরনের গভর্নমেন্ট হলে যে কোনো গভর্নমেন্ট সে আগে চাইবে এত বড়, কারণ এই গভর্নমেন্টের একটা দায় আছে, দায়টা হলো একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার। এই গভর্নমেন্ট যদি কোনো একটা যেন নির্বাচন, কোনোভাবে যদি সেই নির্বাচনটা কালার্ড হয়, তাহলে এই গভর্নমেন্টের উপরে সেই দায় সারা জীবন তাদের বয়ে যেতে হবে। সুতরাং তাদের সামনে কিন্তু ওই ভয়টা আছে। আমার ধারণা সেই ভয়টার কারণেই তারা টেস্ট কেস হিসেবে এই কাজটা করতে চাচ্ছেন। কিন্তু আমি বলতেছি যে এটা তো একটা কেস, আপনি অন্যান্য কেসগুলো দেখেন, সেখানে কিন্তু আমাদের সাথে সুরে সুর মিলিয়ে কথা বলে নাই, বরঞ্চ আমরা যখন প্রোক্লেমেশনের কথা বলছি, প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছে যে এটা প্রাইভেট ইনিশিয়েটিভ।
হুইচ ইজ যেটাকে আমি আসলে পার্সোনালি আমি মনে করি যে এখানে এই যে প্রাইভেট ইনিশিয়েটিভ বলা হলো, জুলাই অভ্যুত্থানের একটা প্রোক্লেমেশন হবে, এটা তো জাতির আকাঙ্ক্ষা, সেটা যেভাবেই হোক, ন্যাশনাল কনসেনসাসের ভিত্তিতে হোক বা অন্যভাবে হোক। তো এই যে এই জায়গাগুলিতে কিন্তু সরকার আমাদের সাথে সুরে সুর মিলিয়ে কথা বলে নাই। সুতরাং কিংস পার্টি যখন বলা হচ্ছে, তখন ওই যে ক্ষমতার কেন্দ্রটা একীভূত ক্ষমতা, একটা সেন্ট্রালাইজড নিরঙ্কুশ ক্ষমতা, এই নিরঙ্কুশ ক্ষমতা তো আমি দেখি যে এই সরকারের মধ্যে কে চর্চা করছে সেটা কেউ এখনো বলছেন না। আমাদের কিংস পার্টি বলছেন বটে, কিন্তু কার কিংস পার্টি, মানে আমাদের কিংটা কে, সেই কথাটা কিন্তু কেউ বলছেন না। হয়তো ছাত্র উপদেষ্টাদের দিকেই তারা ইঙ্গিত করছেন, কিন্তু আমরা দেখতেছি যে ছাত্র উপদেষ্টাদের তো আসলে ইভেন গভর্নমেন্টের মধ্যে তো শুধুমাত্র ছাত্র উপদেষ্টারাই উপদেষ্টা তা তো না, নিরঙ্কুশ কোনো ক্ষমতা তাদের নেই। সুতরাং এই কনসেপ্টটা আমার মনে হয় যে ক্লিয়ার। আমি একটু পরের প্রশ্নে আসি, সেটা হলো যে এর আগেও আমরা দেখেছি যে আপনাদের যিনি আহ্বায়ক আছেন তিনি 1300 জনের বেশি কাউন্সিলরকে একজোটে নিয়ে বলেছেন যে আপনাদেরকে আবার পুনর্বহাল করার জন্য তদবির সুপারিশ করা হবে স্থানীয় সরকার উপদেষ্টার সঙ্গে, এবং আপনাদের প্রতি পূর্ণ সমর্থন দিতে বলেছিলেন 1300+ যেসব কাউন্সিলররা আছেন। তো সেইটাই কি আসলে আপনাদেরকে দল গোছানোর জন্য কাউন্সিলররা একটু সহায়তা করবে বলে আপনাদের মনে হয় কিনা? না দেখেন, এই যে যেই কাউন্সিলরদের যে ইস্যুটা, সেটা কিন্তু এই মুহূর্তে সেটা আলোচনা কি পর্যায়ে আছে সেটা সবাই জানেন, সেটা সবাই জানে। এটা কাউন্সিলর এটা বলার পরে যখন এই ঘোষণাটা আসলো, তারপরে কিন্তু সেই কাউন্সিলরদের নিয়ে কথা হয়েছে। সেখানে যিনি আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি কিন্তু তার ব্যাখ্যাটা দিয়েছেন যে এখানে কাউন্সিলরদের কথা বলা হয়েছে যেই কাউন্সিলররা জুলাই অভ্যুত্থানের পক্ষে ছিলেন কিংবা যারা ফ্যাসিস্টদের দোসর ছিলেন না, এই ধরনের কাউন্সিলরদের কথা উনি বলেছেন। এখন প্রশ্ন আসে যে তাহলে সার্টিফিকেটটা কে দিচ্ছে? আপনি সার্টিফিকেট দিচ্ছেন কিনা যে কে জুলাই অভ্যুত্থানের পক্ষে ছিলেন বিপক্ষে ছিলেন? এখন দেখেন, এইটা নিয়ে আলোচনা চলতে পারে, কিন্তু আমরা কিন্তু জুলাই অভ্যুত্থানের পরে এই ধরনের দেখেছি, এই ধরনের দৃষ্টান্ত আমরা দেখেছি যে মেয়র, চিটাগংয়ের মেয়র যিনি, তিনি আগে মামলার রিট করছিলেন, উনি কিন্তু পরবর্তীতে বহাল হয়েছেন সেই মামলার রিটে। এবং আপনি জানেন যে কাউন্সিলরদের মধ্যে 10 জন কাউন্সিলর কিন্তু পরবর্তীতে কোনো এক এলাকার 10 জন কাউন্সিলর তারা কিন্তু পুনর্বহাল হয়েছেন তাদের আগের যেই রিট, সেই রিটের ভিত্তিতে। সুতরাং এই ঘটনাগুলি তো ঘটছে, এই ঘটনাগুলির ভিত্তিতে মূলত সেই পদক্ষেপটা নেওয়া যে স্থানীয় কাউন্সিলর যারা আছেন তারা, যারা এই কাউন্সিলরদের মধ্যে যারা অনেকেই আছেন, এখন কাউন্সিলরদের মধ্যে একটা ব্যাপার আছে, ধরেন যে এই স্থানীয় কাউন্সিলররা সারা জীবন আওয়ামী আমলে এমপিদের ছোট ভাই হিসেবে তারা ছিল। এমপিরা যা বলেন স্থানীয়, মানে এই যে স্থানীয় সরকারের যে একটা স্বাধীনতা, সেই জায়গাটা কিন্তু তাদের ছিল না। সেই জায়গাটাও তারা এখন পুনঃপ্রতিষ্ঠা করতে চান, তারা চান না যে এমপিদের ছোট ভাই হয়ে তারা থাকবেন। সুতরাং সেই জায়গাটাও সংস্কার কমিশনগুলিও সম্ভবত সেই জায়গাটা দেখছেন, সেই জায়গা থেকে তারা কথা বলছেন। সুতরাং এই জায়গাগুলি থেকে মূলত ওই আলোচনাটা আসছে। ভাবি আপনার কাছেও একই প্রশ্ন, যে একটা চিঠিও মাঝখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছিল যে আপনাদের দলের মহাসচিবের পক্ষ থেকে দেওয়া হয়েছিল সরকারের কোনো পক্ষকে যে অমুক অমুক কয়েকজন কাউন্সিলরকে পুনর্বহাল করতে হবে। তো আওয়ামী লীগ আমলে আসলে কোন কোন নির্বাচন আসলে সুষ্ঠু হয়েছে যে মনে হয় যে তাদেরকে পুনর্বহাল করার প্রয়োজন ছিল বা এরকম সুপারিশ করা দরকার? আমি একটু স্পষ্ট করে আমার ব্যক্তিগত অভিমতটা আমি ব্যক্ত করতে চাচ্ছি যে স্থানীয় সরকারের যারা নির্বাচিত মেম্বারই বলেন, চেয়ারম্যান বলেন, কমিশনারই বলেন, পৌরসভার চেয়ারম্যানই বলেন, উপজেলা চেয়ারম্যানই বলেন, সবার মাথার উপর শেখ মুজিব আর শেখ হাসিনার ছবি টাঙিয়ে তারা চেয়ারে বসেছে এবং প্রত্যেকে শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকীতে উপস্থিত ফিজিক্যালি থেকেছে এবং তারা প্রত্যেকেই গমের অনুদান, টিআর, কাবিখা এবং এমপিদের ছোট ভাই, এমপিরা করতে চাক আর না চাক, ওনারা এমপিদের ছোট ভাই হওয়ার জন্য তাদের সহকর্মীদের ভিতরে যে প্রতিযোগিতা আমি 15 বছর দেখে এসেছি, তো সেটা তো অকল্পনীয় এবং অবর্ণনীয়, অসহনীয়। ঠিক আছে, তার মধ্যে থেকে আপনারা সিলেক্ট করেন। এই জন্য আমি ব্যক্তিগতভাবে এখানে আমি সিলেকশনের পক্ষে। আমি যেমন আমার রানীহাটি ইউনিয়ন চাঁপাইনবাবগঞ্জের আওয়ামী লীগের যে এমপি, তারও ইউনিয়ন ওটা, আমাদেরও সেটা, কিন্তু সেখানে যে আওয়ামী লীগের যে ক্যান্ডিডেট তার জামানত বাজেয়াপ্ত হয়েছে। ঠিক আছে, জামানত বাজেয়াপ্ত হয়েছে, মানে ভোটে এত অত্যাচার, এত টর্চার, এত ক্রসফায়ার একটা ইউনিয়নের উপর দিয়ে হয়েছে, এত গুম, এত অপহরণ, যে তার ক্যান্ডিডেট ভোট কেন্দ্রে যেতে পর্যন্ত পারেনি। কিন্তু তারপরও আমার কথা হচ্ছে যে বাংলাদেশের 460টা উপজেলা এবং পৌরসভা যা আছে, ইউনিয়ন পরিষদ যা আছে, এখানে আমি বাছাই করতে আগ্রহী না। কারণ এই বাছাই করে আমি 10টা ইউনিয়ন পরিষদ চালায় ব্যক্তিগতভাবে কোনো লাভবান কিন্তু হওয়া যাবে না। এবং আইনের স্থানীয় সরকারের যে সুবিধাভোগী শ্রেণীটা আছে, সেখানেও তারা খুব একটা লাভজনক কোনো কিছু যাবে না। এখন ইউনিয়ন পরিষদের নির্বাচনটা আগে করার ক্ষেত্রে মানুষের গসিপকে তো আর মুখে হাত বন্ধ করে দেওয়া যাবে না। মানুষের উৎসাহ, উদ্দীপনা, জানার যে আগ্রহ, এটাকেও কিন্তু বন্ধ করে রাখা যাবে না। ওটা হলেই যে শুধু বিএনপি সব কিছুর সাথে জড়িত তাও কিন্তু না। ইউনিয়ন পরিষদের নির্বাচনটা নিয়ে আলোচনা এই কারণে আসতেছে যে এরা যেহেতু রাজনৈতিক সংগঠন, ওনারা করতে চান কিনা
করতে চাইলে তৃণমূল থেকে তো সংগঠনটা করতে হবে, হুম। তৃণমূল থেকে। তো তৃণমূল থেকে সংগঠন করতে গেলে তাদের জন্য তো ইউনিয়ন পরিষদের নির্বাচনটা সবার আগে প্রয়োজন, কারণ ওইখানে তারা তাদের সংগঠনটা যদি করার আগ্রহ থাকে, এখন আগ্রহ আছে কিনা, সংগঠন করবে কিনা সেটা আমি বলতে পারবো না। তো মানুষের কিউরিয়াসিটি থেকে, আলাপ আলোচনা থেকে আমি যেটা পেয়েছি, আমাদেরকে প্রশ্ন করে যে ওনারা ইউনিয়ন পরিষদটা কেন চায়। ওনারা একটা সারা বাংলাদেশে আন্দোলনে লক্ষ লক্ষ কোটি কোটি লোক গেছে, সেটা ঠিক আছে, হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, চোখ হারাইছে, হাত হারাইছে, পা হারাইছে, সেটা ঠিক আছে, মানুষের আত্মাহুতি দিয়েছে, সেটাও ঠিক আছে, এগুলো নিয়ে তো কোনো বিতর্ক কিছু নাই। কিন্তু ইউনিয়ন পরিষদের তৃণমূলের সংগঠন করতে গেলে তো লোক দরকার। একবার ইউনিয়ন ভিত্তিক যে মানুষ আছে পূর্বের থেকে রেডি করা, সংগঠন করার জন্য রেডিমেড ভাবে পাবে, সেটা তো না। তারা যদি সংগঠন ওনারা করতে চান, তাহলে ওনাদের সংগঠনটা যদি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগে করলে ওখানে একটা নেতৃত্ব বাছাই প্রক্রিয়া, কিংবা যারা নির্বাচিত হবে কি যারা হারবে, এখানে একটা পক্ষকে তারা নিয়ে তাদের দলের সপক্ষে যেই দলটি তারা ওনারা করবেন কাজ করাতে পারবেন কি পারবেন না, এরকম কোনো অভিপ্রায় নিয়েই মানুষের কিউরিসিটি, এটা কেন্দ্রীয় পর্যায়ে রাজনীতির কোনো আলোচনা কিন্তু না। জি। মানুষের উৎসাহ, বিভিন্ন রকম উৎসাহ, এটাই সেটা উৎসাহের একটা অংশ। আচ্ছা, এটা এই ইউনিয়ন পরিষদ নির্বাচনটা কেন আগে দিচ্ছে, তাহলে ওনারা সংগঠন করতে চাইলে তৃণমূলের নেতৃত্ব দরকার, যার নেতৃত্ব অন্তত পক্ষে তৃণমূলে একটা সংগঠন হলে সেটার পরিবেশ পরিস্থিতি দেখে তারপরে তো করবে। Right. এরকমও গসিপ আছে যে ওনারা আগে এই ডাকসু ছাত্র কলেজ ছাত্র সংসদ নির্বাচন দিবে, সেখান থেকে ভিপিজিএস করে নেতৃত্ব বের করে নিয়ে আসবে, ছাত্রদল তো সব ক্যাম্পাসে আছে। না বের করে নিয়ে আসবে, এরকম গসিপ তো আছে। গসিপের সাথে আপনার সব বাস্তবতার যে মিল থাকে না। মিলবে তা না। আর গসিপের সাথে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক সংগঠন যে একবারে ইনভলভ তাও কিন্তু না। কিন্তু Right. আপনি তো গসিপ মুক্ত বাংলাদেশ তৈরি করতে পারবেন না, Right. মানুষের উৎসাহ উদ্দীপনা মুক্ত বাংলাদেশ আপনি পাবেন না। মানে বাংলাদেশের মানুষ খেতে পাক আর না পাক, একটা বিড়িতে সুখ টান দিয়ে একটা ঘুমের আগে একটু রাজনৈতিক খবর টবর পেয়ে কিন্তু ঘুমটা শান্তির হবে না অশান্তির হবে নির্ধারণ করার একটা দীর্ঘদিনের ধারাবাহিকতা, জি। নাকি এই ধারাবাহিকতা থেকে বের করার আপু, আপনার কাছে আমি আবার আসবো।